Presented by Bruvana, powered by Aviva Finance, co-sponsored by Shahjadi Hair Color. ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি তারিক মাহমুদ শুরু করছি ঈদের বিশেষ স্পোর্টস সেলিব্রিটি শো। প্রতিদিন আমরা খেলাধুলার খবর নিয়ে এই আয়োজন সাজিয়ে থাকলেও ঈদের এই 3 দিন আমরা চেষ্টা করব একটু বিশেষভাবে অনুষ্ঠানটিকে সাজানোর জন্য। ঈদ মোবারক। আজ ঈদের দ্বিতীয় দিনের এই আয়োজনে আমাদের সাথে আছেন এভারেস্ট জয়ী বাবর আলী। কথা না বাড়িয়ে চলুন দর্শক পরিচিত হই এই এভারেস্ট জয়ীর সাথে। বাবর আলী, কেমন আছেন? আপনি তো পেশায় একজন ডাক্তার, নেশায় পাহাড়ি, ব্যাপারটা কেমন একটু বুঝিয়ে বলুন। আমি যেহেতু পেশাগত জীবনে আমি পড়াশোনা করেছি এমবিবিএস এবং পরবর্তীতে ডাক্তার হয়েছি, তো এটা আমার পেশা। আমি আর কিছু জানি না কিভাবে আর অন্য কোনোভাবে জীবিকা নির্বাহ করতে হয়, কিন্তু যেহেতু আমি পাহাড় বা অ্যাডভেঞ্চার এগুলো নিয়ে খুব প্যাশনেট, তো এই জন্য হচ্ছে আমি এটা বিশ্বাস করি যে এটা আমার এই নেশাটা আমার আছে এবং এই প্যাশনটা আমি অনেকদিন ধরে লালন করছি। তো এই জন্যই আমি আসলে পরিচয়ের ক্ষেত্রে এই ব্যাপারটা বলি আর কি, এবং বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি তো এভারেস্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এবং সেই যাত্রার শুরুটা কেমন ছিল? এইটা এভারেস্ট বা লোৎসে দুটোর ক্ষেত্রে যদি আমি বলি, এটা খুবই কন্টিনিউয়াস একটা এবং গ্রাজুয়াল একটা প্রসেস। আমি দেশের পাহাড়ে ট্রেক করা শুরু করি 2010 সাল থেকে, বান্দরবান দিয়ে হাতে করি। আর 2010 সাল থেকে বান্দরবানে ট্রেক করতে করতে একটা সময় গিয়ে মনে হলো যে আমি নেক্সট লেভেলের জন্য তৈরি, এবং সেই সময় আমি 2014 সালে প্রথমবার হচ্ছে হিমালয়ের কোনো পর্বতে যাই, এবং এরপর থেকে অলমোস্ট প্রত্যেক বছরই গেছি। এমনও হয়েছে কোনো বছর 3-4টা অভিযানও করেছি, আবার কোভিডের সময়টুকুতে খানিকটা গ্যাপ পড়েছে। আর এছাড়াও প্রথাগত পর্বতারোহণ প্রশিক্ষণ যেটা হয়, মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ, সেই কোর্সটাও করেছি। এটা একটা 28 দিনের কোর্স, সেটা আমি করেছি ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীর নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে। এছাড়াও অনেকগুলো রক ক্লাইম্বিং কোর্সে আমি অংশগ্রহণ করেছি, অনেকগুলোতে আমি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেছি আমাদের পাশের দেশ ভারতে গিয়ে। এভারেস্টের চূড়ায় উঠলেন, এভারেস্টের উপর থেকে দেখলেন, এভারেস্টের চূড়ায় উঠার পর কি দেখলেন এবং কেমন লাগলো? এভারেস্টের চূড়া থেকে পাহাড়ি দেখা যায় মূলত, কিন্তু আমি যেহেতু এভারেস্ট মূলত এখনো পর্যন্ত 15টার রুটে ক্লাইম্ব হয়েছে। তো সবচেয়ে বেশি ক্লাইম্ব হয় দুটো রুটে, নেপাল আর তিব্বতের দিক থেকে। নেপাল মানে দক্ষিণ দিক, তিব্বত মানে উত্তর দিক। তো আমি ক্লাইম্ব করেছি নেপাল বা দক্ষিণ দিক থেকে। তো আমার খুব আগ্রহ ছিল তিব্বত দেখার, মানে এভারেস্টের চূড়া থেকে। তো তিব্বত যেহেতু নিষিদ্ধ দেশ, সবসময় পড়ে এসেছি, লাসাকে নিষিদ্ধ নগরী বা এরকম বলা হয়ে থাকে, এই জন্য আমি খুব আগ্রহ নিয়ে তিব্বত দেখেছি। যা দেখেছি এটা হচ্ছে একদম দিগন্ত বিস্তৃত হচ্ছে ঢেউ খেলানো পাহাড়ের সারি। বাবর ভাই, একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন ফ্রম দ্য অডিয়েন্স, যে এভারেস্ট জয় করতে একটা হিউজ অ্যামাউন্ট আপনার খরচ হয়েছে, সেটা হচ্ছে 45 লাখ টাকা। এই টাকাটা কিভাবে জোগাড় করেছেন আপনি? প্রথমেই যে জিনিসটা শিখি হচ্ছে কিভাবে একটা স্পন্সরশিপ প্রপোজাল বানাতে হয়, এরপরে সেটা নিয়ে এবার স্পন্সরদের কাছে যাওয়া। কিছু স্পন্সর পেয়েছি, সেটা অনেকটুকুই অপ্রতুল ছিল আমি বলবো। আমার যে ফান্ডটা প্রয়োজন ছিল, এর মাঝে এবার আমি শুরু করলাম ক্রাউড ফান্ডিং সম্পর্কে একটু ছোট্ট করে বলি যে ক্রাউডের কাছ থেকে ফান্ড নেয়া সহজ কথা। যারা আমার শক্তি সামর্থ্যে বিশ্বাস করে, যারা আমাকে বিশ্বাস করে, তারাই হচ্ছে আমার অভিযানের পাশে দাঁড়িয়েছে। এছাড়া আমার সেভিংস ছিল, এবং ফাইনালি আমার অলমোস্ট 15 থেকে 16 লাখ টাকা দিন। বাবর ভাই, এভারেস্ট তো জয় করলেন, এভারেস্ট জয়ের 2 দিন পর লোৎসে পর্বতে উঠলেন, সেই গল্পটা যদি ছোট্ট করে একটু বলতেন। এভারেস্ট আমরা জানি পৃথিবীর সর্বোচ্চ পর্বত, এটার একটা আলাদা আকর্ষণ থাকেই। তো আমার নিজের ব্যক্তিগতভাবে অনেক বেশি আকর্ষণ ছিল এভারেস্টের সাথে সাথে লোৎসেটাও নিয়ে। লোৎসে পৃথিবীর 4র্থ সর্বোচ্চ পর্বত। আমি যদি ফুটের উচ্চতায় বলি 27,940 ফুট, এবং টেকনিক্যালি আমি বলবো এই দুটো পর্বতের মধ্যে লোৎসে মোর টেকনিক্যাল। কারণ লোৎসের যে চ্যালেঞ্জগুলো আছে, ফেস ক্লাইম্বিং বলা হয়, গাত্র ধরে কোন একটা মাউন্টেনের গাত্র ধরে আরোহণ করা। আবার আরেকটা কুলোয়া বলে একটা জায়গা আছে, ওই ফেসটায় বা ওই গাত্রে এমন একটা অংশ থাকে যেখানে কুলোয়া, যে ফ্রেঞ্চ ওয়ার্ড এটা, ওই গাত্রের একটা সংকীর্ণ অংশ যেখান দিয়ে আসলে মূলত পাথর, বরফ, তুষার এগুলো গড়িয়ে পড়ে। তো এরকম কুলোয়াতে আসলে ক্লাইম্ব করা একটু মুশকিল। আমি কখনো আগে কুলোয়া ক্লাইম্ব করিনি, তো কুলোয়া ক্লাইম্ব নিয়ে আমার প্রচন্ড আগ্রহ ছিল, এবং লোৎসে আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। এবং লোৎসে আরোহণ যেদিন করেছি
তার ঠিক পরদিন ছিল বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার বিশাল একটা আকাশের চাঁদ উঠেছে, ওই রূপার মতো হচ্ছে সেই চকচকে চাঁদের আলোয় ক্লাইম্ব করতে পারাটা, যেহেতু সামিট পুশগুলো রাতে হয়, এইটা দারুণ দারুণ অনুভূতি। এবং লোৎসে যেহেতু আমাদের দেশ থেকে আগেও এভারেস্ট আরোহণ হয়েছে, আমি ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট আরোহণ করেছি, কিন্তু লোৎসে কখনো আরোহণ হয়নি। এবং একই অভিযানে দুটো 8000 মিটার পর্বতও আরোহণ হয়নি। তো এই জন্য হচ্ছে আমি ব্যক্তিগতভাবে লোৎসেটা খুব এনজয় করেছি, এবং একই সাথে হচ্ছে এই দুটো পর্বত যখন আরোহণ করতে পেরেছি, দেশের লাল সবুজ পতাকা হাতে দাঁড়িয়ে পেরেছি, এটা নিঃসন্দেহে দারুণ অনুভূতি। আমরা সকলেই জানি যে এভারেস্ট জয় এতটা সহজ নয় যতটা আমরা জয় করার পর জয়ীদের চেহারা দেখার পর বুঝতে পারি। এভারেস্ট জয়ের পথে অনেকেই জীবন দিয়েছেন, এবং আপনি যখন জয় করেছেন তখনও অনেক লাশ আপনি দেখেছেন। সেই সময়টা আপনার কেমন লেগেছে? টোটাল আমি পুরো অভিযানে হচ্ছে মরদেহ দেখেছি 3টা। ইউজুয়ালি যেটা হয় পর্বতে অনেক অনেক বেশি মরদেহ থাকে, ডেড বডিজ গুলো থাকে, কিন্তু রিসেন্ট টাইমসে যেরকম হয় যে অনেক বেশি হচ্ছে হিমালয়ের বরফ গলছে, কিছু মরদেহ হয়তো এর দিন ওই বরফে আটকা ছিল, এবার বরফ গলার ফলে হয়তো ফেস ধরে নিচের দিকে পড়ে গেছে, এমনও হতে পারে। অথবা অতিরিক্ত তুষারপাত হলে অনেক মরদেহ ঢাকা পড়ে। তো ওই হিসেবে হচ্ছে এবার আমি আসলে সত্যি বলতে আমি মানে এটা লাকি বলবো যে আমি আসলে মরদেহ আমাকে কম এনকাউন্টার করতে হয়েছে। আমি প্রথম মরদেহ দেখি হচ্ছে বেস ক্যাম্পের 500 মিটার দূরত্বে। সাধারণত এত অল্প হচ্ছে উচ্চতায় মরদেহ থাকে না, এটা পর্বত থেকে রিমুভ করে ফেলা হয়। তো এই মরদেহটা খুব সম্ভবত 9 থেকে 10 বছর পুরনো, 2014 বা 15 সালের মরদেহ খুব সম্ভবত। এটা খুব সম্ভবত এর দিন বরফে চাপা পড়েছিল, পরবর্তীতে যেহেতু বরফ গলে গেছে সেটা ভেসে উঠেছে। তো এই মরদেহটা আমি আর আমার এক বন্ধু চণ্ডীগড়েও পুলিশে কাজ করে, সচিন, আমরা দুইজন হচ্ছে হাঁটতে হাঁটতে গিয়ে অ্যাক্সিডেন্টালি এটা দেখি, এবং ওই জায়গার জিপিএস কোঅর্ডিনেট নিয়ে যারা মাউন্টেন থেকে মরদেহগুলো রিমুভ করে তাদেরকে দিয়েছি, যাতে এরা পরিবারের কাছে ওনার শরীরে যে অংশটুকু এখনো আছে সেটা যাতে তার পরিবারের কাছে ফেরে। আর বাকি যে দুটো মরদেহ দেখছি এগুলো একদমই সামিট পুশের সময়, এভারেস্ট ক্লাইম্ব করার সময়। আর ব্যালকনির ঠিক উপরে যে সেকেন্ড মরদেহটা দেখি, এটা বলবো ওকে দেখাটা আমার জন্য হৃদয় বিদারক অনুভূতি। ওকে আমি পার্সোনালি চিনতাম, এবং মাত্র 4 দিন আগে সে মারা গিয়েছে। এবং ওকে দেখা, এবং ও খুবই শক্ত সমর্থ একজন লোক ছিল, খুবই মোটিভেটেড একটা ছেলে ছিল। এরকম কারো, মঙ্গোলিয়ান ছিল সে, এরকম কারো এমন পরিণতি, ওরা 2 বন্ধু ছিল, 2জনেই মারা যায়, আমি একজনকে দেখেছি। এবং এরকম কারো এরকম পরিণতি দেখাটা এটা মানে নিঃসন্দেহে খুবই দুঃখজনক অভিজ্ঞতা। আর অন্য মরদেহটা আমি একদম চূড়ার কাছাকাছি একটা জায়গায় দেখেছি, উনি এমন ভাবে বসেছিলেন যে বরফে মনে হচ্ছিল যে খানিকক্ষণ রেস্ট করছেন, যে টায়ার্ড, একটু পরে উঠে ক্লাইম্ব করতে চলে যাবে। দর্শক, স্পোর্টস সেলিব্রিটি শোর এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও আমন্ত্রণ স্পোর্টস সেলিব্রিটি শোতে। কথা বলছিলাম এভারেস্ট জয়ী বাবর আলীর সাথে। আরেকটা ইন্টারেস্টিং স্টোরি যেটা আমরা শুনতে পেয়েছি, যে আপনার এই অভিযাত্রায় আপনি নাকি ভারতের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘুরে বেরিয়েছেন, সেই গল্পটা যদি একটু বলতেন। ভারতের সর্ব উত্তরের বিন্দু হচ্ছে কাশ্মীর। আমি কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু করেছিলাম সাইকেল রাইড গত বছরে 2023 সালের এপ্রিল মেতে। আর এটা আমি শেষ করেছি ভারতের একদম সর্বদক্ষিণের বিন্দু হচ্ছে কন্যাকুমারী, তামিলনাড়ু প্রদেশের কন্যাকুমারী। এটা স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত এই জায়গাটা। তো এটা নিঃসন্দেহে দারুণ একটা অনুভূতি, কারণ ভারতে আমি অসংখ্যবার গিয়েছি, নানান সূত্রে যাওয়া হয়েছে। আমি রক ক্লাইম্বিং করতে গিয়েছি, মাউন্টেনিং করতে গেছি, মাউন্টেনিং শিখতে গিয়েছি, বা নানান সূত্রে যাওয়া হয়েছে আগে। তো আমার মূলত হিমালয় বা যেখানটায় পাহাড় আছে ওখানটাতেই বেশি যাওয়া হয়েছে। তো ভারত তো আসলে জিওগ্রাফিক্যালি হচ্ছে এত বৈচিত্র্য আছে ভারতে, এইগুলো আমার একটু দেখার ইচ্ছে ছিল। একটা লাইন কোথাও পড়েছিলাম যে যা আছে জগতে তাই আছে ভারতে। তো ওই প্রেরণা থেকেই যাওয়া, কারণ ভারতে ওই হিসাব করলে জিওগ্রাফিক্যালি সবই আছে, সবুজ পাহাড়, তারপর আমি যদি শুভ্র পর্বত, মরুভূমি, মোটামুটি যত ধরনের ফিচার্স থাকতে পারে সবই জিওগ্রাফিক্যালি আছে। তো আমার এই অভিযানে সুযোগ হয়েছে অনেকগুলো প্রদেশের মধ্য দিয়ে যাওয়ার, অনেকগুলো কেন্দ্রশাসিত অঞ্চল, এবং প্রায় 4000 কিলোমিটার সাইকেল চালিয়েছি 30 দিনে। এটা
আমি বলবো আমি আজীবন লালন করব। এত কিছু দেখার সৌভাগ্য হয়েছে, এত ঐতিহাসিক সব স্থাপনা দেখার সৌভাগ্য হয়েছে, এত এত লোকের সাথে মেশার সুযোগ হয়েছে এবং এমন সব লোকের সাথে মিশেছি যারা আমাকে হাসি মুখে বরণ করে নিয়েছে, আমাকে পথে খাইয়েছে, যাদের সাথে হয়তো এই জীবনে আমার আর দেখাই হবে। বাবর ভাই, আপনাকে দেখে তরুণরাও উদ্বুদ্ধ হচ্ছে যে এভারেস্ট জয় করবে। আপনার এই এভারেস্ট জয়ের পূর্ব প্রস্তুতিটা কেমন ছিল আপনি যদি জানাতেন, তাহলে তরুণরা আরো প্রিপারেশন নিতে পারত। আচ্ছা, এইটা প্রস্তুতির ব্যাপারে আমি সবসময় খুব জোর দিয়ে থাকি। তো প্রস্তুতিটা আমি পার্সোনালি মনে করতাম যে এটা আমি সবসময় ভাবি যে আর্মিতে একটা লাইন বলা হয় যে কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ। তো এটা আমি প্রিপারেশনের সময় সবসময় মাথায় রাখতাম যে প্রস্তুতিটা যদি কঠিন হয় আমার ক্লাইম্বটা খুব সহজ হবে। তো পাহাড়ে যাওয়ার আসলে যদি আমি বলি পাহাড়ে যাওয়ার প্রস্তুতিটা আসলে পাহাড়ে গিয়ে হয়। তো সেটা আমি 2014 সাল থেকে হিমালয়ের নানান পর্বতে যাচ্ছি। আর যখন আমি আসলে দেশে আছি তখনও নিজেকে ফিট রাখার ব্যাপার আছে, সেটার জন্য আমি নিয়মিত রানিং করি সপ্তাহে 4 থেকে 5 দিন। বাকি দিনগুলোতে হয় আমি সাইক্লিং করি অথবা ভারী ব্যাকপ্যাক নিয়ে লম্বা দূরত্বে হাঁটি, নিয়মিত ক্রসফিট এক্সারসাইজ, কোর মাসল এক্সারসাইজ, এছাড়া প্রাণায়ামা, এগুলো আমি সবসময় নিয়মিত করে গেছি। বাবর ভাই, সোশ্যাল মিডিয়ার এই যুগে অনেকেই বলে যে এভারেস্ট জয় করে কি হয়, আসলে সেটা আপনার মুখ থেকে শুনতে চাই। এভারেস্ট জয় করলে আসলে কি হয়? এভারেস্ট জয় করে বা আরোহণ করলে যেটা হয়, নাম্বার 1 এটা আমি বিলিভ করি হচ্ছে এভারেস্ট ক্লাইম্ব করলে আমি সবার আগে আমার ব্যাকপ্যাক থেকে যে জিনিসটা বের করি সেটা আমার দেশের লাল সবুজ পতাকায়। এবং এই লাল আমি যে চূড়াতেই উঠি, সেটা এভারেস্টই হোক বা অন্য কোনো পৃথিবীর অন্য কোনো সর্বোচ্চ চূড়াই হোক, যে জিনিসটা আমি সবসময় বিশ্বাস করি, আমি কোনো চূড়ায় উঠলে আমার দেশটা একটু ওপরে ওঠে। এই বোধটুকু যতদিন থাকবে আমি ততদিন ক্লাইম্ব করব। কে কি বলছে আমি আসলে খুব একটা বদার্ড নয়। আর আরেকটা জিনিসও বলতে চাই, যারা আসলে এটা এইসব বলে আর কি, আমি অলমোস্ট এই ক্লাইম্বটা করতে আমার 45 লাখ টাকা খরচ হয়েছে। এখন আমার বয়সী কেউ 33-34 বছরের কেউ যদি আসলে 45 লাখ টাকা পায়, সে আসলে কি করবে? সে নিশ্চয়ই বাড়ি কিনবে, গাড়ি কিনবে, এসবের হয়তো বিয়েও করে ফেলতে পারে বা এই ধরনের চিন্তা ভাবনা করবে। কিন্তু আমার সেই জায়গায় আমি আমার শারীরিক শ্রম, আমার একটা মনোবল, আমার সকল সেভিংস আমাকে ধার করতে হয়েছে। তো এই জিনিসটা লোকের মাথায় রাখা দরকার। এবং আমি এই স্পোর্টসটা খেলে আলটিমেটলি আমার দেশটাকে রিপ্রেজেন্ট করি। আপনার আগে আরো 5 জন এভারেস্ট জয় করেছেন, 5 জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন। তাদের ব্যাপারে আপনার মূল্যায়নটা কি? আমি মূল্যায়ন করার প্রথমত আসলে একদমই কেউ নই। আমি ওনাদের চেয়ে বয়সে অনেক ছোট এবং মাউন্টেনিয়ার হিসেবে ওনারা অসাধারণ এবং ওনারাই আসলে পথ প্রদর্শক। তো প্রথম থেকে আমাদের দেশে যারাই আরোহণ করেছেন আমার আগে বাকি 5 জন, পার্সোনালি আমি বলবো যে ওরা আমাকে অনেকভাবে মোটিভেট করেছে। ওদের ক্লাইম্বগুলো ওরা হয়তো ওদের অজান্তেই, এবং সব বাকি 5 জনের মধ্যে সজল ভাই, যিনি আসলে 2013 সালে আরোহণ করেছেন, যিনি ফেরার পথে আসলে আমাদের কাছে আর ফেরেননি, উনি ছাড়া বাকি 4 জনের সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং ওনার প্রত্যেকে পার্সোনালি আমাকে কংগ্রেচুলেট করেছেন এবং আমি ওনাদের কাছে আসলে কৃতজ্ঞ আর কি, যে আসলে ওনাদের দেখানো পথ ধরেই হচ্ছে আমারও যাওয়ার সুযোগ হয়েছে। যারা এভারেস্ট জয় করতে চায় তাদের ব্যাপারে আপনি কি বার্তা দিবেন? শুধু এভারেস্ট বলবো না, আমি বলবো আসলে মাউন্টেনিয়ারিং যারাই করে আর কি, তো এদের মাউন্টেনিয়ারিং করতে আসলে আমি বলি মাউন্টেনিয়ারিং এম শব্দটা দিয়ে শুরু, আরো 3টা এম লাগে মাউন্টেনিয়ারিং করতে। তো সেটা নাম্বার 1 মাইন্ড, ওই অদম্য মনোবলটুকু সবার থাকা প্রয়োজন। এইটা মানসিক শক্তির একটা বিশাল পরীক্ষা। এছাড়া বলবো মাসল বলতে খুব মাচো হতে হবে বিষয়টা এমন না, ওই মাসলটুকু এন্ডুরেন্স বা দমের খেলা, ওই দমটুকু বাড়াতে হবে। আমি যে প্রস্তুতির কথা বলছিলাম সেসব করে নিজের দমটুকু বাড়ানো যায়। আর ফাইনালি মানি, টাকা জোগাড় করাটাও শিখতে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট। তো এই 3-এর মিশেল যদি কেউ ঠিকঠাক করতে পারে, এই 3-এর কম্বিনেশন, তাহলে ইট উইল বি প্রিটি ইজি। সরকার থেকে তাদের জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? সরকারের কাছে আসলে আমাদের যেটা চাওয়া, এটা অনেকাংশে হয়তো অনেকে স্পোর্টস হিসেবে নেয় না, এটা সবসময় পত্রিকার পাতাতে, লাইফস্টাইল পাতাতে থাকে, এটা কখনো হয়তো স্পোর্টস পাতায় স্থান করে নিচ্ছে না। আমি এক্সপেক্ট করবো আসলে যে গভর্নমেন্ট যাতে আসলে এটাকে আসলে স্পোর্টস হিসেবেই হচ্ছে দেখে সবসময়, এবং যারা এই মুহূর্তে ক্যাপেবল, অনেক ইয়াং মাউন্টেনিয়ার আছে,
ওদের দিকে নজর দেয়, ওদের ট্রেনিং এর যাতে সুব্যবস্থা হয় এবং ওরা যাতে আসলে বেশি বেশি পর্বতে যেতে পারে, এই জন্য আসলে মন্ত্রণালয়গুলোর সাথে মিলে আসলে কিছু করা যায় কিনা সেটা যাতে দেখা, কারণ এটা একটা স্পোর্টস এবং এইটা এমন একটা স্পোর্টস যেটাতে আসলে দেশকে রিপ্রেজেন্ট করা হয়। বাবর ভাই, আপনি বলেছেন পাহাড়ে ওঠা নাকি সকল খেলার রাজা, একদম। এটা কিভাবে একটু বুঝিয়ে বলেন। অবশ্যই সকল খেলার রাজা, কারণ হচ্ছে এটা এই স্পোর্টসে, অন্য স্পোর্টসে আপনি ভুল করলে হারবেন, জিতবেন, হয় উইকেট পড়বে, গোল হবে, এমন কিছু হবে, কিন্তু এই খেলায় হচ্ছে আপনি যদি সামহাও কোনোভাবে ভুল করে থাকেন, বেশিরভাগ ক্ষেত্রে হয় বড় কোনো দুর্ঘটনা অথবা মৃত্যু। বাবর ভাই, এভারেস্টের চূড়ায় উঠলেন, লোৎসে পর্বত জয় করলেন, সাইকেল নিয়ে ভারতের এই মাথা থেকে ও মাথা ঘুরলেন, আপনার নেক্সট মিশন কি? আমি মাত্র দেশে ফিরেছি আসলে, এই মুহূর্তে এটা একটু মানে টু আর্লি টু সে এটা বলবো। তারপরেও যদি বলি, পৃথিবীতে 14টা 8000 মিটার পর্বত আছে, আমি মাত্র 2টো ক্লাইম্ব করেছি, তো বাকি 12টার দিকে আমার এই মুহূর্তে নজর আছে। আর দেখা যাক সামনে আসলে কি অপেক্ষা করছে। বিয়ে করছেন কবে? না, ওই দিকে আর যেতে চাই না আর কি এই মুহূর্তে, কারণ আমার ফোকাসটা মাউন্টেনিয়ারিং এ থাকুক, মানে ডিস্ট্রাকশনস কোনো কিছু এই মুহূর্তে যেতে চাই না। জীবনের সার্থকতা বা মানে কিসে আপনি খুঁজে পান? লাইফ ইজ এ মেয়ার অ্যাডভেঞ্চার ফর মি, আমি বলবো এটা, মানে জীবনটা আমার কাছে মনে হয় যে জীবনটা আমাকে প্রতি মুহূর্তে নতুন কোনো অ্যাডভেঞ্চারের স্বাদ দিক। সেটা শুধু আমি যখন অ্যাডভেঞ্চারে যাচ্ছি সেটা না, আমি যখন চাকরি করছি সেটাও যাতে অ্যাডভেঞ্চার হয়। আমি সবসময় এইটুকু চাই, আমি নতুন জায়গায় চাকরি করতে পছন্দ করি, একটু কমফোর্ট জোনের বাইরে গিয়ে থাকতে পছন্দ করি, তো লাইফটা যাতে আমার কাছে মনে হয় যে সবসময় এক্সাইটিং থাকলে আমার জন্য এটাই সার্থক। অনেক অজানা তথ্য তরুণরা জানতে পেরেছে, আশা করব বাংলাদেশ থেকে আরও এভারেস্ট জয়ী বেরিয়ে আসবে। সবাইকে ঈদ মোবারক। দর্শক, এই ছিল আজকের সেলিব্রিটি স্পোর্টস শো। কাল আবারও দেখা হবে একই সময়ে নতুন কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন। ঈদ মোবারক। Presented by Bruvana, powered by Aviva Finance, co-sponsored by Shahjadi Hair Color.